নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শরণাগত অনুষ্ঠানে। এবং সবাইকে ওই আমার খুব প্রিয় শব্দ খাস কৌশিকের কাছ থেকে পাওয়া শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকের দিনটা দুটি কারণে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমটা হচ্ছে পরম স্নেহময়ী শ্রী শ্রী মাধবী মায়ের শুভ আবির্ভাব দিবস, আর দ্বিতীয়টি হচ্ছে এই যে আমি কথা বলছি সেই কথা পলকের মধ্যে আপনাদের কানে পৌঁছে যাচ্ছে, যে গান বাজানো হচ্ছে সেটা পলকের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। বা এটা একটা উদাহরণ, বস্তুত সেই সমস্ত কিছু দিয়েই আমরা ঘেরা, সেই সমস্ত কিছুকে বাদ দিতে পারবো না। আপনারা চিঠি লিখছেন, হোয়াটসঅ্যাপে সেই চিঠি আমাদের কাছে চলে আসছে। প্রযুক্তি প্রযুক্তি আজকে কি অসম্ভব উন্নতি করেছে। সেই আজকে সেই প্রযুক্তি দিবস। মানুষ খেটে খুঁটে বুদ্ধি বিবেচনা করে সে নানান রকমের সব আবিষ্কার করেছে, এবং তার মধ্যে অনেকগুলো অবিমৃষ্যকারিতাও রয়েছে মানুষের, সেগুলোর কথা আমি যদি বাদ দিই। কিন্তু এই প্রযুক্তি দিবস আজকে, এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে বৈশাখ 1431, ইংরেজির 11ই মে 2024, শনিবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 3 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 5 মিনিট। আজ চতুর্থী, নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 12টা বেজে 31 মিনিট গতে, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, তবু আরেকবার বলি, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকের জন্য যারা ওই মহাপুরুষের কথার প্রশ্নের উত্তর লিখেছেন তাদের বলি, তারাও জানেন সকলে, তবু বলি, শনিবারে ওই যে চিরকুটটি আপনারা পাঠাবেন, সে তো চিঠি নয়, কেবলমাত্র একটা নাম, যে অমুকের গল্প বলা হয়েছে। সেই চিরকুটে একটু SG কথাটাও লিখে দেবেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা নহুষের যে পুরাণের গল্প, যেটা বেশিরভাগ মানুষ জানেন, বা অনেকটা পর্যন্ত জানেন, খানিকটা পর্যন্ত জানেন, সেই গল্পটা আমরা বলা শেষ করে ফেলেছি। এইবারে পদ্মপুরাণে নহুষের একটা অন্য রকমের গল্প আছে। সেই গল্পটা বলছিলাম আপনাদের, যে ওই অশোক সুন্দরী তার রূপ দেখে হুন্ড বলে একজন দানবরাজ বিপ্রচিত্তির পুত্র, সেটাকে বিয়ে করতে চাইলো, অপহরণ করতে চাইলো। অশোক সুন্দরী তখন বললেন যে না, নহুষের সঙ্গে আমার বিয়ে হবে, এটা ঠিক হয়ে আছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, ওই নহুষের হাতেই তোমার মৃত্যু হবে। এইরকম একটা জায়গায় এসে পৌঁছেছিলাম আমরা। এবং তারপরে কেমন করে তার মৃত্যু হবে, নহুষ জন্মাচ্ছেন চন্দ্রবংশীয় রাজা আয়ু, তার পত্নী ইন্দুমতি, সেই ইন্দুমতির গর্ভে নহুষ জন্মাচ্ছেন দত্তাত্রেয়র আশীর্বাদে। এই পর্যন্ত বলেছিলাম আমরা। তারপর থেকে নহুষের গল্প বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। তারপরে কথামৃত, আপনাদের চিঠিপত্র, এবং শেষে মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার পুরাণ চিরন্তন গানের পর। চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুরু করছি আজকের পুরাণ চিরন্তন। আমরা বলছিলাম একটু আগেই, অনুষ্ঠান পরিচিতিতেও বলেছি, যে হুন্ড জন্মাচ্ছেন ইন্দুমতির গর্ভে মহারাজ আয়ুর ঔরসে। এবারে হুন্ডুর যে মেয়ে, সে সিদ্ধাচরণদের মুখ থেকে শুনেছেন যে নহুষের জন্ম হবে, এবং আমার বাবা হুন্ডু, তার মৃত্যুর কারণ হবেন এই নহুষ। তো সে গিয়ে বাবাকে বলেছে, বাবা এইরকম একটা ব্যাপার, এই জন্ম হচ্ছে এবং তোমার মৃত্যুর কারণ হবে। তা হুন্ডু বলল, তাহলে তো নহুষকে বধ করতে হবে। কি করে
বধ করা যায়, কি করে বধ করা যায়। পুরাণে, সেটা শুধু আমাদের পুরাণ না, বিদেশের পুরাণে, ধরুন আমাদের এখানে যদি আমি বলি যে কংস রাজার কথা, কংস রাজা তাক খুঁজছে যে কবে গর্ভে জন্মাবে কৃষ্ণ যে আমাকে বধ করবে, তাকে আমায় মারতে হবে। সে নানান রকম সুলুক সন্ধান করছে, তাই না? আমরা এরকম গ্রিক পুরাণেও পেয়েছি যে দৈবাদেশ এসেছে যে তোমার যে সন্তান হবে অমুকের গর্ভে, সেই সন্তান তোমাকে হত্যা করবে। রাজা লাইয়াস সেই দৈবাদেশ পেয়েছিলেন, গ্রিক পুরাণের রাজা লাইয়াস। তার ফলে তিনি একের পর এক সন্তান জন্মায় আর তাদের মেরে ফেলবার আদেশ দেন, সন্তান জন্মায় তাদের মেরে ফেলবার আদেশ দেন। কংস রাজার মতনই একই ধরনের গল্প। তাহলে এরকম ঘটনা ঘটতো সত্যি সত্যি। তা না হলে মানে প্রাচীনকালে আমাদের দেশে বলুন, প্রাচীন আরেকটি সভ্যতা গ্রিস সভ্যতা, সেখানে এই ধরনের ঘটনা তো নিশ্চিতভাবে ঘটতো। তো যাই হোক, যে কথা বলছিলাম, এবার রাজমহিষী ইন্দুমতি তার গর্ভেই যাতে সেই গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় সেই চেষ্টা নানান রকম ভাবে করতে লাগলেন, কিন্তু পেরে উঠলেন না। কারণ ওটা তো হয়ে আছে, নির্বন্ধ হয়ে আছে, মরতেই হবে, নহুষের হাতেই মরতে হবে। নহুষের জন্ম হয়ে গেল। এবারে কি হবে? এক দাসীকে হাত করা হলো, হাত করে হুন্ড ওই একেবারে আতুর ঘর থেকেই সদ্যজাত যে নহুষ তাকে চুরি করলো, এবং চুরি করে সেই যে শিশুটা, সেই শিশুটা নহুষ মানে সেই শিশু তাকে তার হন্ডর যে বউ বিপুলা, সে মেকলার হাতে শিশুটিকে তুলে দিল, দিয়ে বলল যে একে বধ করার ব্যবস্থা করো। তো একটা কাজ করো, যে রান্না বান্না করে তাকে বলো ওই শিশুটাকে কেটে রান্না করে হন্ডুকে পরিবেশন করবে। তো গ্রিক পুরাণের গল্প বলছিলাম আপনাদের, সেই গ্রিক পুরাণে আছে যে ওইরকম যে সন্তানটি আমাকে মারবে বলে মনে করছে রাজা লাইয়াস, সে একজনকে দিয়ে বলে যাও ওকে হত্যা করে এসো। সে খুব মায়া হয় তাকে দেখে, সে জঙ্গলের মধ্যে রেখে দেয় যে ও যা জন্তু জানোয়ার খেয়ে নেবে, আমি নিজের হাতে তাকে বধ করতে পারবো না। কিন্তু সে বেঁচে যায়, অন্য একজন মেষ পালক তাকে আশ্রয় দেয়, ইত্যাদি ইত্যাদি। আমরা সে গল্পের মধ্যে যাব না। তো এখানেও ওই যে বলছে যে যে রান্না বান্না করে পাচক, তাকে বলো শিশুটাকে কেটে রান্না করে হুন্ডুকে পরিবেশন করবে। কিন্তু একটা বাচ্চা সবে জন্মেছে, দেয়া হয়েছে একটি মেয়েকে, মেকলা, সে কিছুতেই প্রাণে ধরে এই কাজটা করতে পারলো না। সে কি করলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি, শেষ কথা শুরু। ওই যে যে পাচককে বলা হয়েছিল ওকে মারো, মেরে ওর মাংসটা হুন্ডুকে পরিবেশন করবে। তো সেই পাচকের মনে খুব দয়া হলো, বললো এই বাচ্চাটাকে মারতে পারবো না। তো সে হন্ডুকে হরিণের মাংস রান্না বান্না করে খাইয়ে দিল, আর মেকলা শিশুটিকে নিরাপদে পৌঁছে দিল বশিষ্ঠের আশ্রমে। বশিষ্ঠের আশ্রমে নহুষ, রাজপুত্র নহুষ বড় হচ্ছে, নানান শাস্ত্রে শস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠছে। তাই দিন বশিষ্ঠদেব আদেশ করেছেন যে যাও জঙ্গল থেকে ফলমূল এই সমস্ত সংগ্রহ করে নিয়ে এসো। তো বনের মধ্যে ফলমূল খুঁজতে নহুষ যাচ্ছে। তো হঠাৎ শুনতে পেল কে যেন বলছে যে এই যে ধর্মাত্মা নহুষ, এ হচ্ছে আয়ু রাজার পুত্র, আয়ু রাজার ভার্যা ইন্দুমতি তার নিজের সন্তানকে হারিয়ে খুব কাতর হয়ে পড়েছে। অশোক সুন্দরী এর জন্যই কঠোর তপস্যায় রত। কি হলো? আমার কথা বলা হচ্ছে, আমার কথা। একথা শুনে নহুষ তাড়াতাড়ি আশ্রমে ফিরে এলো। মহর্ষি বশিষ্ঠকে বলল যে আমার কি পরিচয়, আপনি আমাকে বলুন, এইরকম একটা শুনলাম জঙ্গলের মধ্যে। তখন বশিষ্ঠ নহুষকে তার জন্ম পরিচয় বললেন, অশোক সুন্দরীর কথা বললেন, হুন্ডোর কথা বললেন।
এরপরে বশিষ্ঠর অনুমতি নিয়ে নহুষ ষণ্ডের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করতে লাগলেন। তো এই যে পাপ করেছে ষণ্ড, পরস্ত্রী অপহরণ একটা পাপ, সদ্যজাত শিশুকে হত্যা করবার আদেশ দেওয়া একটা পাপ, দেবতারাও আবির্ভূত হয়ে নহুষকে নানান রকম সমস্ত দিব্য অস্ত্র শস্ত্র দিলেন। তারপরে দিব্য অস্ত্রে সুসজ্জিত হয়ে নহুষ ষণ্ডকে আক্রমণ করলেন, পরাজিত হলেন ষণ্ড, তাকে হত্যা করা হল। নহুষ অশোক সুন্দরীকে নিয়ে ফিরে এলেন বশিষ্ঠের আশ্রমে, সেখানে তাদের বিয়ে হলো। তারপর নহুষ বশিষ্ঠের অনুমতি নিয়ে তার বাবা মার কাছে ফিরে গেলেন। শেষ হলো নহুষের গল্প, অন্য রকমের গল্প। আমরা যে নহুষের গল্প জানতুম তার থেকে একদম আলাদা রকমের একটা গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বাহ্য পূজা। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন সময় কথা অমৃতের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন ঠাকুর যে কথাগুলো বলছিলেন তার ভেতর থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে বিচার বুদ্ধি না, বিচার বুদ্ধি না। বিচার বুদ্ধি মানে সংশয়, বিচার বুদ্ধি মানে কাঁটা, বিচার বুদ্ধি মানে নিজেকে খুব বেশি করে জাগিয়ে রাখা। না, বিচার বুদ্ধি নয়। নিজেকে সমর্পণ করে দাও। তুমি কে? তুমি বোঝবার কে? তুমি ব্যাখ্যা করবার কে? তুমি বিশ্লেষণ করবার কে? ওসব কিছু করতে যেও না, তুমি নিজেকে সমর্পণ করে দাও। তো এই কথা বলছেন, সেই নিয়েই আরো কথাবার্তা আজকেও বলবো আপনাদের। ঠাকুর বলছেন যে তাই তোমাকে বলছি আর বিচার করো না। আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বললে, বেশি বিচার করলে শেষে হানি হয়। আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম যে মা, বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, বলো আর বিচার করবে না। বলো, মণিকে বলছেন, মাস্টারকে বলছেন। মণি বলছে আগে না, করবো না, বিচার করবো না। এই যে বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, যা কিছু আমাকে সংশয়ী করে তোলে। সত্যি ঈশ্বর আছেন? সত্যিই কি এটা হয়? সত্যিই কি আমি যেটা ভাবছি সেটা ঠিক, নাকি আমি ভুল ভাবছি? এইটা নানান ভাবে ঠাকুর নানান গল্পের মধ্যে দিয়ে বলেছেন। কিন্তু এই যেমন ধরুন ঠাকুরের সেই গল্প আছে, আপনারা সকলেই জানেন, শুনেছেন, এই শরণাগত অনুষ্ঠানেই শুনেছেন কথামৃত পাঠে, যে একজন একটা কুয়ো খুঁড়ছে, জল পাচ্ছে না। তখন তাকে লোকজন বললো যে দূর, এখানে জল পাওয়া যাবে না, ওইখানটা খোঁড়। সে আবার ওইখানটা গেল, কে সেখানে খুঁড়ছে, জল পাচ্ছে না। আরেক জায়গায় গেল লোকের কথায়, সেখানেও খুঁড়ছে, জল পাচ্ছে না। তার বদলে যদি একটা জায়গা সে খুঁড়ে যায়, তাহলে শেষ পর্যন্ত সে জল পেয়ে যেতে পারে। সে যদি ওই এক পথে অনুসন্ধান করে যায়, প্রথমে এমনি বন, তারপরে চন্দনের বন, তারপরে রূপো, তারপরে সোনা, তারপরে হিরে, ওই একটা পথে যদি সন্ধান করে যায়, এই একটা পথে সন্ধান যে লোকটা করে, সে লোকটা কোন মনোভাব থেকে করে? আমি এইখানেই থাকবো, এই আমার একমাত্র লক্ষ্য। আমি মনের মধ্যে কোনো সংশয়কে জায়গা করতে দেব না। যদি এইটা করতে পারে, তাহলে সে খুঁজতে একটা সময় পাবেই। আর আমরা কি ভাবি, না, এতটা পর্যন্ত গেলাম, আর তো পারছি না, তার মানে ও হবে না, এই রাস্তাটা ঠিক না, আমি অন্য আর একটা রাস্তায় যাই। কিন্তু আপনি যে রাস্তায় ঢুকে পড়েছেন সেই রাস্তায় শেষ পর্যন্ত আপনাকে যেতে হবে। এটাই হচ্ছে সমর্পণ। আর উল্টো দিকে আছে বিচার বুদ্ধি, যে না, এটা বোধহয় ঠিক হচ্ছে না, ওইখানে যাই না। এই সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, এইটা হচ্ছে। তাই বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, বিচার করতে যেও না। তাহলে কি করবে? ভক্তিতেই সব পাওয়া যায়। যারা ব্রহ্মজ্ঞান চায়, যদি ভক্তেরা রাস্তা ধরে থাকে, তারাও ব্রহ্মজ্ঞান পাবে। ভক্তির রাস্তা ধরতে হবে।
তাহলেই ব্রহ্মজ্ঞান পাওয়া যাবে। 92.7 বিগ এফএম এ শুনছেন কথা অমৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। কথা শুরু, কথা অমৃতের কথা 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? বলছেন যে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে? এই দয়াটা কি করে হয়? দয়াটা হয় শরণাগত হলে। যে লোকটা আপনাকে বুঝতে চাইছে, আপনার সঙ্গে তর্ক করছে, যে লোকটা তার নিজের মতামত প্রকাশ করছে, যে লোকটা সংশয় প্রকাশ করছে, আপনার কি তার প্রতি দয়া হবে? হবে না তো। আপনি তাকে বন্ধু বলে মনে করতে পারেন, আপনি তাকে, তার সঙ্গে একটা সহজ আদান প্রদানের সম্পর্ক তৈরি হতে পারে, সব হতে পারে। দয়া, আমি তো হৃদয়ে তার দয়া চাই, সে দয়াটা তো হবে না। এই যে একজন 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 মানুষ যে আমার সঙ্গে তর্ক করতে পারে, তার প্রতি আমার দয়া হতে পারে না। কিন্তু যদি দয়া হয়, তার দয়া হয় যদি, সেই যে শক্তি, সেই শক্তির দয়া হয় যদি, তাহলে জ্ঞানের অভাব থাকে না। জ্ঞানের অভাব থাকে না মানে যে আমার শরণাগত, আমি তো তাকে সমস্তটা দেব, আমি তো তাকে ভরিয়ে দেব। যখনই জ্ঞানের অভাব হবে তখনই নতুন, ঠাকুর কি চমৎকার একটা উপমা ব্যবহার করছেন, বলতেও খুব মজা লাগে, ভালো লাগে। ও দেশে ধান মাপে যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে দেয়। মা জ্ঞানের রাস ঠেলে দেন। তার কাছে তো সমস্ত জ্ঞান একেবারে তার হাতের মুঠোর মধ্যে রয়েছে। যখনই দেখেন জ্ঞান জ্ঞান দিয়ে থই পাওয়া যাচ্ছে না, তখনই তিনি জ্ঞান জুগিয়ে যান। তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুটো বলে মনে হয়। পদ্মলোচন বলেছিল যে তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব, তার আর কি, তোমার সঙ্গে হাড়ির বাড়ি গিয়ে খেতে পারি। এই যে বিচার বুদ্ধিহীন সমর্পণ। তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব, তুমি যা করতে বলবে করব, এইটাই হলো সমর্পণ। এবং ভক্তির দ্বারাই সবকিছু পাওয়া যায়। ঠাকুর বলছেন যে তাকে লাভ করলে পণ্ডিতদের তো, পাণ্ডিত্য কি, সমস্ত জ্ঞানের আধার তো তিনি, সেই ঈশ্বর। তাকে যদি পাই সমস্ত জ্ঞান তো আমি উত্তরাধিকার সূত্রে লাভ করলাম। তো পণ্ডিতরা কি আমার কাছে? সবটা আমি বলতে পারি, সবটা আমার ভেতরে আত্মস্থ। ওই যে যে এক ভক্ত এসেছে ঠাকুরের সঙ্গে দেখা করবে বলে, তো একটি ঝি আর কি তাকে জিজ্ঞেস করছে যে উনি কি অনেক বইপত্র পড়েন? বইপত্র কি পড়বে, সব বইপত্র ওর ভেতরে। সেই রকম আর কি। তো ঠাকুর কি বলছেন? বলছেন ভক্তির দ্বারাই সব পাওয়া যায়। তাকে ভালোবাসতে পারলে আর কোনো কিছুরই অভাব থাকে না বলে একটা গল্প বলছেন। কি গল্প বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি। ঠাকুর যে গল্পটা বলবেন, আপনাদের বলছিলাম সেই গল্পটা শোনাবো আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত পড়তে বসে। এই গল্পটা আমরা বহুবার শুনেছি, নানান ক্ষেত্রে শুনেছি, পুরাণের গল্প এবং খুব জনপ্রিয় গল্প, বহু মানুষ জানেন। বলছেন ভগবতীর কাছে কার্তিক আর গণেশ ছিলেন, তার গলায় মণিময় রত্নমালা। তো মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালা দিব। কার্তিক তৎক্ষণাৎ ক্ষণ বিলম্ব না করে ময়ূর চড়ে বেরিয়ে গেলেন। গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। গণেশ জানে মার ভেতরেই ব্রহ্মাণ্ড। মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন। তা অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখে যে দাদা হার পরে বসে আছে। অর্থাৎ এই যে তুমি, এই তুমি সব, আমাকে দক্ষিণেশ্বরের বাইরে যেতে হবে না। আমি এই দক্ষিণেশ্বরের কালীঘরটুকুর মধ্যেই যদি থাকি, তার মধ্যেই আমি অনন্ত বিশ্বকে আমার মধ্যে পাচ্ছি। তাহলে আর বাইরে যাবার অত দরকার কি, অত ছুটোছুটি করবার দরকার কি? সমস্তটা তো এইখানে, এইটুকুর মধ্যেই আমি সমস্ত পাচ্ছি। গোষ্পদে বিম্বিত যথা অনন্ত আকাশ, এইটুকুর মধ্যেই অনন্ত ধরা দিয়েছেন। ব্যাস,
তাতেই হবে। আমি মাকে কেঁদে কেঁদে বলেছিলাম, মা বেদ বেদান্ত কি আছে আমাকে জানিয়ে দাও, পুরাণতন্ত্রে কি আছে আমাকে জানিয়ে দাও। তিনি একে একে এসে আমার সব জানিয়ে দিয়েছেন। তিনি আমাকে সব জানিয়ে দিয়েছেন, সব দেখিয়ে দিয়েছেন। আমি যদি ভেতরে ভেতরে সত্যি আমার ভক্তি জেগে উঠতে পারে, তাহলে সেই ভক্তি আমাকে সব জানিয়ে দেয়। একদিন দেখলাম চতুর্দিকে শিব আর শক্তি, শিব ও শক্তির রমণ। মানুষ, জীবজন্তু, তরুলতা সকলের ভিতরেই সেই শিব আর শক্তি, পুরুষ আর প্রকৃতি, এদের রমণ। আজকে থাক, এই নিয়ে কথা বলবো আবার এর পরের দিন, অর্থাৎ সোমবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান, গানের পর চিঠিপত্র। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি। আজকের চিঠিটি লিখেছেন আশিস রায়, যোধপুর পার্ক, কলকাতা 68 থেকে, এবং চিঠিতে তিনি জানিয়েছেন যে আমার বয়স এখন 85-র বেশি। আশিস বাবু আমার প্রণাম নেবেন। আপনার চিঠি পড়ি এবার। মাননীয় সৌমিত্র বাবু, আপনি আমার নমস্কার নেবেন। শরণাগত পরিবারের সব বন্ধুদের জানাই ভালোবাসা। আমি একজন এভারগ্রিন ইয়াং ম্যান। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এভারগ্রিন কথাটা খুব চারপাশটা সবুজ করে দিল। গত 4 বছর ধরে আপনার চ্যানেলের শ্রোতা। এক বিশেষ বন্ধুর পরামর্শে চ্যানেল চেঞ্জ করে খুব আনন্দ ও শান্তি পাচ্ছি। সম্প্রতি চড়ক পুজো নিয়ে বন্ধুদের অভিজ্ঞতা শুনে ছোটবেলার একই রকম আনন্দের কথা খুব মনে পড়ল। আপনি নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে লিখতে বলেন, খুব ভালো লাগে। তবে আমার একটা নিবেদন আছে আপনার কাছে। এইসব লেখার পর সবাই আশা করে যে আরো বেশি করে চিঠি পড়া হোক, যাতে আরো কিছু লেখকের চিঠি পড়া হয়। কিন্তু দুটো চিঠির মাঝখানে কখনো কখনো 3টে বা এমনকি 4টে গানও শোনা যায়। এর ফলে চিঠি পড়ার সময় অনেক কমে যায়। যদি সম্ভব হয় তাহলে প্রতি দুটো চিঠির মাঝে একটি করে গান বাজালে আরো বেশি চিঠি পড়লে বেশি লেখকরা চান্স পেতে পারেন। একটু ভেবে দেখবেন। আপনার অসাধারণ বাগ্মিতা আমরা আরো বেশি করে শুনতে চাই। আমার বয়স এখন 85-র বেশি। আশিস রায়, যোধপুর পার্ক, কলকাতা 68। আসলে কতটা কথা কতটা গান তার একটা মোটামুটি মাপ তো নিশ্চয়ই আছে অনুষ্ঠানে, কিন্তু সেটা আমি নির্ধারণ করে দিই না। মানে দুটো কথার মাঝখানে কটা গান বাজবে সেটা আমি ঠিক করি না, সেটা আরেকজনরা ঠিক করে দেন। আমাকে সেইটা মেনে চলতে হয়। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যেটা কথার চেয়ে গান অনেক ভালো, শুনতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আপনি কথা বাড়াতে বলছেন, সেটা আমার মনে হয় না সকলের খুব পছন্দ হবে। যাই হোক, নিশ্চয়ই আপনার এই প্রস্তাব আমি বলবো, নিশ্চয়ই আমার কর্তা ব্যক্তিদের কাছে পেশ করব। চিঠিপত্র শেষ হলো। এইবার তাহলে মহাপুরুষের কথা, গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার তাহলে মহাপুরুষের কথার রেজাল্ট। একটা কথা বলি আপনাদের, আমি না এরকম অনেক মাস্টারমশাই দেখেছি, আমার ধারণা আপনারা সকলেই দেখেছেন, যিনি ছাত্ররা যদি কম নম্বর পায় তাহলে খুব খুশি হন। কিন্তু বিশ্বাস করুন, আমি সেই রকম মাস্টারমশাই নই। ছাত্ররা ফেল করলে আমার খুব আনন্দ হবে, আমি এরকম মাস্টারমশাই নই। কথাটা মনে পড়লো তার কারণ আজকে যে উত্তরটা দেবো আমি, সেই উত্তরটা দিতে গিয়ে অনেকেই ফেল করেছেন। অনেকে লিখেছেন কিন্তু যে নামগুলো দিয়েছেন সেগুলো সত্যি নয়। যে সাহিত্যিকের কথা বলেছিলাম তিনি আমার দেশের সাহিত্যিক নন, রবীন্দ্রনাথ নন, বিদ্যাসাগর নন। একজন বিদ্যাসাগরও লিখেছেন। তিনি রাশিয়ার একজন সাহিত্যিক, খুব বিখ্যাত, খুব বড় মাপের, মানে বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন সাহিত্যিক। তার নাম লিও টলস্টয়। গত শনিবারে যে মহাপুরুষের গল্প শুনিয়েছিলাম তিনি লিও টলস্টয়। ঠিক উত্তর
দিয়েছেন উত্তরপাড়া থেকে পরমা চ্যাটার্জি, মল্লিক আটি, ছোট চাঁদপুর, রাজারহাট, বিষ্ণুপুর, কলকাতা 135 থেকে আলিয়া ভট্টাচার্য, অপর্ণা বিশ্বাস, আড়িয়াদহ, কলকাতা 57, কৌশিক দত্ত, দমদম ক্যান্টনমেন্ট, সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144, সীমা দাশগুপ্ত, প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা 33। এই হলো তাহলে আজকের রেজাল্ট। মানে এই সপ্তাহের যে মহাপুরুষের কথা, লিও টলস্টয়ের যে গল্প বলেছিলাম, সেইটার উত্তর দিতে গিয়ে কিন্তু আমি দেখলাম অনেকেই ভুলচুক করে ফেলেছেন। ফলে আমার মনে হলো যে একটু শক্ত প্রশ্ন হয়ে গেছে। তা হোক, শক্ত প্রশ্ন হোক, আপনারা অন্তত 4-5 দিন সময় পাচ্ছেন মহাপুরুষটিকে সেটা জানবার জন্য। কাজেই যদি একটু শক্ত প্রশ্ন করি তাহলে সেটা খুব একটা অপরাধ বলে গণ্য হওয়া উচিত নয় বলেই আমার নিজের ধারণা। তাহলে উত্তর হলো, এইবারে প্রশ্ন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কার কথা বলছি, কোন মহাপুরুষের কথা, সে কথা বলবো, তার গল্প বলবো, কিন্তু তার আগে একটু গান শুনে নেব। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার সেই মহাপুরুষের গল্প, যার নাম আপনাদের বলবো না, সেই নামটা আপনাদের ভেবে বুঝে সন্ধান নিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। শনিবারে তো, বৃহস্পতিবার সন্ধেবেলার মধ্যে যেন আমাদের হোয়াটসঅ্যাপের ঠিকানা বা ফোন নাম্বার, যা কিছু বলুন না কেন, সেইখানে চলে যায়। যে মানুষটির কথা বলবো তিনি খুব বড় জ্যোতির্বিদ এবং অঙ্কবিদ। তো তার একটি মেয়ে আছে, সেই মেয়েটি, সেও খুব অপূর্ব রূপবতী এবং গুণবতী। তাকে তার বাবা শেখান, তার যে অধীত বিদ্যা সেই বিদ্যা শেখান। সেই মেয়েটিও খুব কি বলবো, গুণী মেয়ে বলতে যেটা বোঝায়, এবং খুবই রূপসী মেয়ে। তো মেয়ে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, এইবার তো তার বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, বাবা তিনি তো খুব ভালো গণনা করতে পারতেন। গণনা করে দেখেছেন যে মেয়ের বৈধব্য যোগ আছে, বিয়ের পরে মেয়ে বিধবা হবে। এই অবস্থায় তিনি কার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? একটি ছেলে, সে মরে যাবে, মেয়েটি বিধবা হবে। অথচ মেয়ে বড় হয়ে উঠছে, মেয়ে নিজেও জানে না ব্যাপারটা, আর কেউ জানে না, একমাত্র বাবা জানেন। বাবা নিজে গোপনে গণনা করে বুঝেছেন। তো সকলেই খুব তাড়া দেয় বিয়ের জন্যে, কিন্তু কিছুতেই বিয়ে দেন না সেই বাবা। তখন তার মনে হলো যে আচ্ছা, আর একবার গণনা করে দেখি, আর একবার কোনো যদি উপায় একটা বার করা যায় তাহলে সেইটা করে দেখি। তো গণনা করতে করতে দেখা গেল একটা উপায় আছে, কোনো একটা বিশেষ ক্ষণ, সেই বিশেষ ক্ষণে যদি সম্প্রদানটা হয়ে যায় তাহলে আর মেয়ের বৈধব্যযোগ থাকছে না। সে ধরুন একটা 1 সেকেন্ডের কি 1.5 সেকেন্ডের ব্যাপার। বেশ, তাহলে সেটাই করা হবে। বিয়ের সমস্ত ঠিক করা হলো, পাত্রপক্ষ সম্মত হলো, পাত্র পাত্রী সমস্ত যা যা কিছু করবার সেগুলো করা হলো। কিন্তু শর্ত একটাই, ওই একেবারে ওই নির্দিষ্ট সময়েই বিয়েটা হতে হবে। তো বাবা একটা বালু ঘড়ির ব্যবস্থা করলেন। বালু ঘড়ি তো আপনারা জানেন যে দুটো পাত্র, একটা উপুর করা আছে আর একটা নিচে আছে, দুটোর মাঝখানে একটা ছোট্ট ফুটো, ওপরে বালি ভরা আছে। সেই বালিটা ওই ছিদ্রপথ দিয়ে নিচেরটায় জমা হবে। ঠিক একটা নির্ধারিত সময়ের মধ্যে সেই বালিটা নিঃশেষে নিচে এসে পড়বে, সেই দেখে সময় নির্ধারণ করা হয়। পুরনো আমলের যে বালু ঘড়ি, সেটা একদম একদম ঠিক ঠিক সময়টা দেয়। তো সেরকম একটা বালু ঘড়ি, সেই বালু ঘড়িতে বালি ভরে করা হয়েছে। বালু ঘড়ি আস্তে 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 আস্তে, তো সকলেই অপেক্ষা করে আছে একদম ঠিক সেই সময়টা হবে, কিন্তু সেই সময়টা আর হয় না, হয় না, হয় না, হয় না। অনেকক্ষণ বাদে বাবার খেয়াল হলো যে এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। ওই বালু ঘড়িটাকে ভালো করে দেখতে গিয়ে মেয়ে ঝুঁকে পড়ে সেটা দেখছিল। তার ফলে তার গলায় যে মুক্তোর হার, তার থেকে একটা ছোট্ট মুক্তো ওইখানে গিয়ে ওই বালু ঘড়ির যে ছিদ্রটা যেখান দিয়ে বালি পড়ে সেইখানে আটকে গেছে। ফলে বালি আর যেতে পারছে না, ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেছে। কিন্তু তখন তো আর কিছু করার নেই, তখন তো বিয়ে দিতেই হবে। বিয়ে দেওয়া হলো, মেয়েটি বিধবা হলো।
এবং সেই মানুষটি মেয়ের কথা ভেবে গণিত নিয়ে 4 খণ্ডে একটা বিশাল গ্রন্থ রচনা করলেন, যেটাকে বলা যেতে পারে গণিত নিয়ে আমি তো জানি ভারতের, কিন্তু হয়তো পৃথিবীরও প্রাচীনতম এই মাপের একটি গ্রন্থ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মানুষটি কে এবং তার মেয়ের নাম কি? খুব বিখ্যাত গল্প এটা, আপনারা বলে ফেলতেও পারেন, আশা করি বলে ফেলতে পারবেন। তাহলে আজকের মতো শেষ হলো শরণাগত 92.7 বিগ FM এ আপনাদের সৌমিত্র বসু বিদায় নিচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শনিবারে মহাপুরুষের কথার উত্তর দিতে গেলে আপনাকে SGর পাশাপাশি লিখতে হবে মহাপুরুষের কথা। তাহলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।